আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ডকুমেন্টারি ডাকসু ইতিহাস সংগ্রাম ও আগামী প্রজন্মের কণ্ঠে। আমি তামান্না ইসলাম শিলা, সময়ের সাতকাহনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা একসাথে যাত্রা শুরু করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, সংগ্রাম ও নেতৃত্বের প্রতীক ডাকসুকে নতুনভাবে জানার পথে। ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষের ইতিহাস, সংগ্রাম আর স্বপ্নের ঠিকানা। এখানে শুধু পাঠ্যক্রম নয়, গড়ে ওঠে নেতৃত্ব, জন্ম নেয় চিন্তার দীপ্তি আর পরিবর্তনের আহ্বান। স্বাধীনতার পূর্বে এবং পরবর্তী সময়ে অন্যায়, শোষণ ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের প্রায় সকল আন্দোলনের প্রথম স্ফুলিঙ্গ গড়ে উঠেছিল ছাত্র সমাজের হাত ধরেই। সেই অগ্নিঝরা প্রেক্ষাপটেই যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে ডাকসু। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় 1921 সালে। প্রতিষ্ঠার ঠিক এক বছর পর 1922 সালের 1 ডিসেম্বর কার্জন হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত একটি সভায় ডাকসু গঠনের সিদ্ধান্ত হয়। 1923 সালের 19 জানুয়ারি প্রতিষ্ঠানটির তৎকালীন নির্বাহী পরিষদ সেই সিদ্ধান্তের অনুমোদন করে। এরপর 1923-24 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা ডাকসু নামে যাত্রা শুরু হয় সংগঠনটির, যাকে আমরা বর্তমানে ডাকসু নামে চিনি, যা ছিল মূলত ছাত্রদের একাডেমিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের একটি সংগঠিত প্ল্যাটফর্ম। এভাবেই শুরু হয় ছাত্র রাজনীতির এক নতুন অধ্যায়, ডাকসু। পরবর্তীতে 1953 সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে পূর্ব নাম পরিবর্তন করে বর্তমান নাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গ্রহণ করা হয় এবং এর মধ্য দিয়েই আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ডাকসুর। এই সংগঠনটিকে বাংলাদেশের দ্বিতীয় সংসদও বলা হয়। যাত্রা শুরুর প্রথম দিকে ডাকসুর নির্বাচনের ধরন আজকের মতো ছিল না। বিভিন্ন হল সংসদের ভোটে নির্বাচিতরাই ডাকসুতে প্রতিনিধিত্ব করতেন। সেই সময় বিশ্ববিদ্যালয়ের 3টি হল, ঢাকা হল, যা পরে নামকরণ করা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, সলিমুল্লাহ মুসলিম হল, তৎকালীন মুসলিম হল এবং জগন্নাথ হল থেকে একজন করে শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে সংসদ গঠিত হতো। বিশ্ববিদ্যালয়ের প্রথম হল ইউনিয়ন ছিল মুসলিম হল, যার অভিষেক হয় 1921 সালের 23 সেপ্টেম্বর। এই সংসদটি গঠনের পেছনে যার ভূমিকা সবচেয়ে বেশি, তিনি ছিলেন তখনকার মুসলিম হলের প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের রিডার আহমদ ফজলুর রহমান। এর কয়েক মাস পরেই গঠিত হয় ঢাকা হল ইউনিয়ন এবং জগন্নাথ হল ইউনিয়ন। সে সময় গঠনতন্ত্র অনুসারে ডাকসুর সভাপতি হতেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রথমবার 1924-25 শিক্ষাবর্ষে প্রথম ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়। সে বছর প্রথম ডাকসুর ভিপি হিসেবে মনোনীত হন মমতাজউদ্দিন আহমদ ও জিএস হিসেবে মনোনীত হন যোগেন্দ্রনাথ সেনগুপ্ত। ব্রিটিশ ও পাকিস্তানি আমলে ডাকসুর নির্বাচন হয়েছে 29 বার। স্বাধীনতার পর 1972 সালে ডাকসুর ভিপি হিসেবে নির্বাচিত হন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে মুজাহিদুল ইসলাম সেলিম এবং জিএস নির্বাচিত হন মাহবুবুর জামান। মুজাহিদুল ইসলাম সেলিম বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি। স্কুল ছাত্র থাকাকালীন 1966 সালে আইয়ুব খানের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে তিনি কারাবরণ করেছিলেন। তাছাড়াও মুক্তিযুদ্ধে ন্যাপ কমিউনিস্ট পার্টি এবং ছাত্র ইউনিয়ন মিলে গঠিত যৌথ গেরিলা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুজাহিদুল ইসলাম সেলিমের পর 79 সালে ডাকসু নির্বাচনে ভিপি হিসেবে মনোনীত হন মাহমুদুর রহমান মান্না এবং জিএস আখতারুজ্জামান। মাহমুদুর রহমান মান্না 1972 সালে ডাকসুর জিএস নির্বাচিত হন। তিনি পরপর 2 বার ডাকসুর ভিপি পদে দায়িত্ব পালন করেছেন। 1980 সালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ গঠন করেন তিনি। এরপর 1983 সাল থেকে 1990 সাল পর্যন্ত এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে পড়েন। 2007 সালে আলোচিত 1/11 সরকারের সময় বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি নাগরিক ঐক্যের আহ্বায়ক হিসেবে রাজনৈতিক দল গঠন এবং বর্তমানে এই দলের সভাপতি হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। অন্যদিকে মোহাম্মদ আখতারুজ্জামান 79 এবং 80 সালে পরপর 2 বার জিএস পদে দায়িত্ব পালনের পর 1982 সালে 34তম ডাকসুতে ভিপি হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 28তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রথম 2 দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ছাত্র ইউনিয়নগুলোর কাজ ছিল জ্ঞান চর্চার, আত্ম উন্নতির উপায় উদ্ভাবন এবং সমাজসেবা। সে সময় তারা সান্ধ্য বিদ্যালয় পরিচালনা করেছে। প্রতি শনিবার হলগুলোতে সন্ধ্যায় আলোচনা সভা হতো। তাতে আলোচনা ও বিতর্ক হতো শিল্প, সাহিত্য, বিজ্ঞান, দর্শন ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। ভাষা আন্দোলন 1948 থেকে 1952 পর্যন্ত রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ডাকসুর নেতারা ছিলেন আন্দোলনের সামনের সারিতে। 6 দফা, গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ প্রতিটি পর্যায়ে ডাকসুর পদক্ষেপ বদলে দিয়েছে দেশের ইতিহাসের ধারা। 1962 শিক্ষা আন্দোলনে ডাকসুর তৎকালীন ভিপি রাশেদ খান মেনন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নির্বাচিত সভাপতি। এছাড়াও ডাকসুর 28তম ভিপি মাহফুজা খানম 66 6 দফায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটরের সদস্য হিসেবে আছেন। শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক লাভ করেন। 69 এর 11 দফায় ডাকসুর 29তম ভিপি তোফায়েল আহমেদ ডাকসুর ভিপি হিসেবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি শিল্প ও বাণিজ্য মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পদের একজন সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ডাকসুর 27তম ভিপি ডক্টর ফেরদৌস আহমদ কুরেশি একজন বাংলাদেশি রাজনীতিবিদ। ডাকসুর সাবেক ভিপি বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম বিবিসির সাবেক সাংবাদিক, মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দেশ বাংলা পত্রিকার সম্পাদক এবং প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ছিলেন। 1971 সালের মুক্তিযুদ্ধে ডাকসু গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে। 1971 সালের 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উদ্বোধন করেন ডাকসুর 30তম ভিপি আসম আব্দুর রব। তিনি 1974 সালের 17ই মার্চ রমনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের দিকে জাতীয় রক্ষী বাহিনীর নেতৃত্বে জনতার উপর গুলি চালানোর মধ্যে সমাবেশের নেতৃত্ব দেন। রব 1974 সালের রমনায় হত্যাকাণ্ডের একজন জীবিত ব্যক্তি। স্বাধীনতার পরও ডাকসু শুধু রাজনৈতিক মঞ্চ নয়, বরং শিক্ষার্থীদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার দাবির প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে। 80-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন, যেখানে ডাকসুর নেতৃত্ব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ছিল অপরিহার্য। ডাকসুর ইতিহাস থেকে জানা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সে ছাত্র সংসদের বিষয়টি আছে। ছাত্র সংসদের জন্য আলাদা গঠনতন্ত্র আছে। 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সে ডাকসুর কথা বলা হয়েছে। গঠনতন্ত্রে বলা হয়েছে প্রতি বছর ডাকসু নির্বাচন হবে। কিভাবে হবে, কাদেরকে নিয়ে হবে, সেগুলোও বিস্তারিত বলা আছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সব পদে ছাত্রদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার বিধান আছে। ডাকসুর কাঠামো গঠনতান্ত্রিক নির্বাচন নির্ভর। তবে ডাকসুর ইতিহাসে সবচেয়ে বড় আঘাত দীর্ঘ বিরতি। 1990 সালের পর প্রায় 29 বছর ডাকসুর নির্বাচন বন্ধ ছিল। 1990 সালের পর থেকে ডাকসুর নির্বাচনে বিরোধী ছাত্র সংগঠনের বিজয়ের সম্ভাবনা থাকায় ক্ষমতাসীন দলগুলো এই নির্বাচন আয়োজন থেকে বিরত থাকে। উপাচার্য এ কে আজাদ চৌধুরী নির্বাচন আয়োজনের চেষ্টা করলেও নানা মহলের চাপ ও প্রতিবন্ধকতার কারণে তা বাস্তবায়িত হয়নি। নির্বাচনের অংশগ্রহণের বয়সসীমা ও সুযোগ সীমিত থাকায় ক্ষমতাসীন দলের ছাত্রনেতারাও এতে আগ্রহ দেখাননি। ক্যাম্পাসে সরকার বিরোধী পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলোতে সরকারি ছাত্র সংগঠনের একচেটিয়া প্রভাব প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাহমিদুল হকের মতে, ছাত্র সংসদ না থাকায় ক্যাম্পাসে মাস্তানতন্ত্রের উত্থান ঘটে। ডাকসুর নির্বাচনের দাবিতে 2017 সালের 25 নভেম্বর থেকে অনশন করে ওয়ালিদ আশরাফ নামে এক শিক্ষার্থী। তার সাথে সংহতি প্রকাশ করে বাম ছাত্র সংগঠনগুলো। ডাকসুর নির্বাচনের আশ্বাস দিয়ে তাকে অনশন ভাঙ্গান উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। তবে সেই প্রতিশ্রুতির ফলও তখনও পাওয়া যায়নি। 2019 সালে নির্বাচন ফিরলেও বিতর্ক এড়াতে পারেনি।
ভোট গ্রহণে অস্বচ্ছতা, প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলোর নির্বাচন বর্জন, বাংলাদেশ ছাত্রলীগের আধিপত্য, এরূপ নানা অভিযোগ নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করে। তবুও অনেক শিক্ষার্থী বিশ্বাস করে স্বচ্ছ নির্বাচন ও নিরপেক্ষ নেতৃত্ব ফিরলে ডাকসু আবারও হতে পারে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু। নির্বাচন না হলেও প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটে ডাকসু নির্বাচনের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়। বিশ্ববিদ্যালয় প্রতি বছর ডাকসুর জন্য যে বাজেট দেয় তার পরিমাণ হচ্ছে 2004-05 অর্থ বছরে 73,000 টাকা, 2005-06 অর্থ বছরে 1,50,000 টাকা, 2006-07 অর্থ বছরে 6 লাখ টাকা, 2007-08 অর্থ বছরে 10 লাখ টাকা, 2008-09 অর্থ বছরে 10 লাখ টাকা, যা পরবর্তীতে সংশোধনের মাধ্যমে 6,64,000 টাকা করা হয়। 2009-10 অর্থ বছরে সংশোধিত 6,86,000 টাকা, 2010-11 অর্থ বছরে সংশোধিত 7,67,000 টাকা, 2011-12 অর্থ বছরে প্রায় 8 লাখ টাকা। 1925 সালের 30 অক্টোবর সংসদের সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্র অনুমোদন করা হয়। ডাকসুর শুরু থেকে আজ পর্যন্ত এক বিপ্লবী গণঅভ্যুত্থানে সফলতার মাধ্যমে ঠিক 100 বছর পর 2025-এ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 2025 সালের জানুয়ারি মাসে ডাকসু ইলেকশন কোড অব কন্ডাক্ট রিভিউ কমিটি গঠন করা হয়, যারা 7টি সভা সম্পন্ন করে। নির্বাচনে আচরণবিধির খসড়াও চূড়ান্ত করা হয় এবং সেটিও সর্বশেষ সিন্ডিকেটে অনুমোদন করা হয়। তবে এবারের 25-এর ডাকসুও এমনি আসেনি। দাবি শিক্ষার্থীদের সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস এবং ডাকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশন করেন 2 শিক্ষার্থী, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও মোহাম্মদ মাহতাব উদ্দিন। তারা অসুস্থ হয়ে পড়লে অনশনের 52 ঘন্টা পর চিকিৎসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মুর্তজা বশির মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খানের আশ্বাসের পর তারা অনশন ভাঙেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের দীর্ঘ যাত্রায় জমা হয়েছে অসংখ্য দলিল, ছবি, পোস্টার, ব্যানার এবং ঐতিহাসিক নথি। এগুলো শুধুমাত্র কাগজ নয়, এগুলো সময়ের সাক্ষী, যে সাক্ষী বলে দেয় ছাত্র আন্দোলনের সোনালী মুহূর্ত, সংগ্রামের দিনগুলো এবং গণতান্ত্রিক চেতনা বিকাশের গল্প। 1991 সালের 19 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৎকালীন ছাত্র তুহিন মালিকের উদ্যোগে এবং বহু মানুষের প্রচেষ্টায় গড়ে ওঠে এই সংগ্রহশালা। ডাকসুর ইতিহাস সংগ্রহের দায়িত্ব দেয়া হয় সিনিয়র অ্যাটেন্ডেন্ট গোপাল চন্দ্র দাস। প্রাতিষ্ঠানিকভাবে মাত্র 9ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেও 60-এর দশক থেকে তিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন দলিল, ছবি ও নিদর্শন সংগ্রহ করে আসছিলেন। এই সংগ্রহই পরে বিশ্ববিদ্যালয়ের অংশ হয়ে ওঠে, যা অনেকেই গোপালের সংগ্রহশালা নামে চেনেন। এখানে আছে ভাষা আন্দোলনের প্রচারপত্র, 6 দফার দলিল, 25শে মার্চ রাতের ঘটনার প্রমাণ, 1990 সালের গণ অভ্যুত্থানের স্মারক, এমনকি জনতার ওপর নিক্ষিপ্ত গুলির খোসাও। প্রতিদিন শিক্ষার্থী, গবেষক, এমনকি বিদেশি পর্যটকরাও এখানে এসে ইতিহাসকে কাছ থেকে অনুভব করেন। তারা এই দলিলপত্র ও ছবির ভান্ডার দেখে উপলব্ধি করতে পারবে নেতৃত্ব শুধুমাত্র ক্ষমতা নয়, এটি দায়িত্ব, ত্যাগ এবং এক দীর্ঘ ঐতিহ্যের ধারক। ডাকসু কেবল একটি ছাত্র সংসদ নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, নেতৃত্ব এবং সংগ্রামের এক অমূল্য উত্তরাধিকার। বাংলাদেশের ভবিষ্যৎ লেখার কলম তৈরি হয় ডাকসু থেকে। তাই হয়তো ডাকসুকে দেশের দ্বিতীয় সংসদও বলা হয়। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হয়তো আবারও এটি হবে পরিবর্তনের প্রেরণা, আগামী প্রজন্মের স্বপ্ন পূরণের মঞ্চ। প্রিয় দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই।